আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্টের প্রথম ক্লাসে স্বাগতম তোমাদেরকে। ম্যাট্রিক্সের ব্যাপারে মানে সাধারণত ইন্টারমিডিয়েটে যারা ম্যাথ পড়া শুরু করে তারা সাধারণত ম্যাট্রিক্স চ্যাপ্টার দিয়ে শুরু করে। এটা খুবই একটা নতুন টপিক তোমাদের কাছে। যদিও আমরা ম্যাট্রিক্সে যেসব জিনিস পড়বো তাদের মধ্যে কিছু কিছু জিনিস তোমরা স্কুলে পড়েছো, তারপরেও ওভারঅল চ্যাপ্টারটা একদমই নতুন। তো শুরুতে আমরা আসলে ম্যাট্রিক্সের ব্যাপারে একদম ফার্স্ট ইমপ্রেশনে যে জিনিসটা বুঝি সেটা হলো, যদি আমি লিখি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ডাটা সেট, যেখানে হচ্ছে বীজগাণিতিক অপারেশনগুলো করা যায়। বীজগাণিতিক অপারেশন বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ না, যাই হোক, যোগ বিয়োগ বা অন্যান্য যে জিনিসপাতিগুলো করা যায় আর কি। ঠিক আছে, আমরা যদি এটা একটা ইনফর্মাল সংজ্ঞা, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি এই কথাটার মানে কি। হ্যাঁ, ম্যাট্রিক্স একটা অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ডাটা সেট। কিছু ডাটা আমরা যে কোনো ইভেন্ট থেকে যদি ডাটা কালেক্ট করি, সেই ডাটাগুলো নিয়ে মানে তথ্য কালেক্ট করি, সেই তথ্যগুলো নিয়ে আমরা একটা সুন্দরভাবে সাজিয়ে তারপরে হচ্ছে ওখানে যে বীজগণিতিক অপারেশনগুলো করা হয় সেটাকে আমরা হচ্ছে তারপরে করা হয় বলতে ওটাতে করা যায় সেটাকে আমরা বীজগণিতিক ম্যাট্রিক্স বলতেছি। এখন ডাটা সেট এবং অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ধরো একটা হচ্ছে ইভেন্ট থেকে, বা ধরো হচ্ছে এখন আমের সিজন চলতেছে, ধরো একজন করলো হচ্ছে একটা বাজারে গেছে, বাজারে থেকে একটা দোকানদারের থেকে কিছু আম কিনছে। হ্যাঁ, আম কিনছে, দোকানদার অনেক জায়গার আম বিক্রি করতেছে। ধরো রাজশাহী থেকে নিয়ে আসা কিছু আম, তারপর নওগাঁ থেকে কিছু নিয়ে আসা বা চাঁপাইনবাবগঞ্জ থেকে, এবং হচ্ছে ধরো 3 প্রকারের আম, ফজলি আম, তারপর হচ্ছে গোপালভোগ বা আম্রপালি যে আমগুলো আছে। হ্যাঁ, তো এখন এই ঘটনাটা যদি আমি এমনি নর্মালি লিখি, কি লিখবো? যে একজন ব্যক্তি আম কিনলো 3টা জেলার। হ্যাঁ, সেই জেলাগুলো কি কি? সেটা হচ্ছে রাজশাহী, তারপরে হচ্ছে চাপাই, এরপরে হচ্ছে নওগাঁ। এবং কি করলো? এবং হচ্ছে 3 ধরনের আম কিনলো। 3 ধরনের আম কি কিনলো? ফজলি, তারপর ধরো হচ্ছে আম্রপালি, এরপরে হচ্ছে ধরো গোপালভোগ বা হিমসাগর। হ্যাঁ, আচ্ছা, এই যে আমগুলো কিনছে, এখন ধরো সে বলল যে রাজশাহী থেকে আসা, এবং প্রত্যেকটা রাজশাহীর আমেরই আবার ধরো ফজলি, আম্রপালি, হিমসাগর ভাগ আছে। ঠিক আছে, চাপাইয়েরও আছে, নওগাঁরও আছে। এখন ধরো রাজশাহী থেকে ইন টোটাল আম কিনছে ধরো হচ্ছে ফজলি আম কিনছে ধরো হচ্ছে 20টা। সেটা কোথায় থেকে? ধরো রাজশাহী থেকে। আমি এগুলো একটু যদি অন্যভাবে লিখি, যে ধরো আমি এমনিতে র্যান্ডমলি ডাটা লিখতেছি যে রাজশাহী থেকে ফজলি আম কিনছে 20টা, চাপাই থেকে তোমার হচ্ছে ফজলি আম কিনছে 30টা, তারপর হচ্ছে নওগাঁ থেকে ফজলি আম কিনছে ধরো হচ্ছে 15টা। একইভাবে হচ্ছে রাজশাহী থেকে আম্রপালি আম কিনছে কয়টা? ধরো 10টা। চাপাই থেকে আম্রপালি আম কিনছে ধরো 15টা। নওগাঁ থেকে আম্রপালি আম কিনছে হচ্ছে 20টা। একইভাবে রাজশাহী থেকে ধরো হিমসাগর কিনছে 5টা, চাপাই থেকে হিমসাগর কিনছে হচ্ছে 12টা, নওগাঁ থেকে হচ্ছে ধরো 19টা। এই ডাটাগুলো আমি ধরো র্যান্ডমলি লিখছি, এখানে দেখতেছো যে আলাদা আলাদা করে লিখছি, মানে এমনিতেই লিখছি, ধরো কমা দিয়ে লিখছি। হ্যাঁ, এখন এই ডাটাগুলো থেকে আমরা যদি, এখানে কিন্তু লেখা নাই যে হচ্ছে এই কলামগুলো কি মিন করতেছে বা এই সারিগুলো কি মিন করতেছে। হ্যাঁ, এখন আমরা যদি এই যে র্যান্ডমলি ডাটা, তোমরা যখন হচ্ছে ক্লাস 9-10 পরিসংখ্যান পড়ছো, পরিসংখ্যানে যখন দেখছো যে গণসংখ্যা নিবেশনে এমনিতে এক সারি করে হচ্ছে ডাটা লেখা থাকে, ধরো এরকমই সেগুলো ডাটা, এবং ডাটার প্রত্যেকটা ডাটা আমি জানি কোনটা কিসের ডাটা। তাহলে সেগুলো যদি আমরা একটু সাজাই একটা সুন্দরভাবে, সেটা হলো কি, যে ধরো যে এই ডাটাগুলো যদি আমরা একটু সাজাই, কোথায় সাজাবো? ধরো এখানে লিখি। হ্যাঁ, এখানে ধরো আমি লিখে দিলাম যে এটা হচ্ছে রাজশাহী থেকে আম, এটা হচ্ছে নওগাঁ থেকে, এটা হচ্ছে চাপাই থেকে। ঠিক আছে, ওকে।
আর এইদিকে আমি যদি লিখি এটা হচ্ছে ফজলিয়াম, তারপর হচ্ছে এইদিকে হচ্ছে আম্রপালিয়াম, তারপর হচ্ছে হিমসাগর। মানে এই বরাবর আমরা হচ্ছে ফজলি আমগুলো বসাবো, সেটা যেখান থেকে হোক, রাজশাহী, নওগাঁ, চাপাই, এই বরাবর হচ্ছে, আর এই বরাবর জেলা ভিত্তিক আমগুলো বসাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে ফজলি আম বসতেছে এদিকে রাজশাহী থেকে আসছিল 20টা, এটা আসছিল হচ্ছে 15টা, এটা হচ্ছে 30টা। হ্যাঁ, আম্রপালি আসছিল এটা 10টা, এটা হচ্ছে 20টা, এটা আসছিল হচ্ছে 15টা। ঠিক আছে, হিমসাগর কি হলো? হিমসাগর এখান থেকে 5টা, এখান থেকে হচ্ছে 19টা, এখান থেকে হচ্ছে 12টা। এখন এই যে ডাটা সেটগুলো আমরা একটা ছকের মতো করে সাজাইলাম। হ্যাঁ, এই সাজানোর পরে আমরা চাইলে কিন্তু এখানে কিছু বীজগণিতিক অপারেশন করতে পারছি। যেমন একটা হচ্ছে যে এই আমি যদি জানতে চাই যে আমরা টোটাল এই বাজার থেকে টোটাল কয়টা ফজলি আম কিনছি, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই বরাবর যে ডেটাগুলো আছে এগুলো যোগ করলেই পাচ্ছি। বা আম্রপালি যদি যোগ করতে চাই, আচ্ছা, আবার যদি শুধু জানতে চাই চাপাই থেকে কতগুলো আম কিনছি, তাহলে কিন্তু আমরা এই বরাবর ডাটাগুলো যোগ করলেই পারতেছি। ঠিক আছে, এরকম সেম যদি আরেকটা ডাটা সেট থাকে, সেটা ধরো লিচুর কথা, লিচুর যদি এরকম ডাটা সেট থাকে, সেক্ষেত্রে যদি আমরা জানতে চাই যে দোকানদার থেকে তাহলে চাপাই থেকে কতগুলো হচ্ছে লিচু কিনছি, ঠিক আছে, বা লিচুর কথা উদাহরণ বাদ দাও, এটা ধরো প্রথম দোকানদারের গল্প ছিল, এটা প্রথম দোকানদার থেকে এই কাজগুলো করা হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় আরেকটা দোকানদার থেকে সেম ফজলি, আম্রপলি, হিমসাগর এবং রাজশাহী, নওগাঁ, চাপাই এই স্টাইলে কেনা হয়েছে। এবং তারপরে যদি আমরা দুটো দোকানদার মিলে আমরা শুধু চাপাই থেকে কত কিনছি, শুধু ফজলি আমগুলো কতগুলো কিনছি, তাহলে কিন্তু আমরা পাশাপাশি যোগ বা বিয়োগ করতে পারবো যদি আমরা ইচ্ছা করি। এবং এইখানেই আসলে বলতেছে যে অর্ডারলি সাজাইছি। দেখো আমার কিন্তু ফজলির পরে আমি যদি বলে দিই যে এটা হচ্ছে ফজলির যে ক্যাটাগরি, ফজলির হচ্ছে রো, হ্যাঁ, তাহলে ফজলির আম 20-এর পরে কিন্তু হচ্ছে আমি আম্রপলির আমটা লিখি নাই। তার মানে আমি যখন ডিফাইন করছি যে এই বরাবর হচ্ছে ফজলির আমগুলো বসাবো, তাহলে আমি কিন্তু সেই অ্যারেঞ্জ অনুযায়ী বসাইছি। এবং আমি চাইলে এখানে বীজগণিতিক অপারেশন করতে পারতেছি, মানে যোগ বিয়োগ গুণ ভাগের কথা বলছি, ভাগ না। হ্যাঁ, আমি এখান থেকে সুন্দরভাবে একটা পার্টিকুলার ডাটা বের করতে পারতেছি যে আম্রপালি আমগুলো কত ছিল। ইভেন কেউ যদি এভাবেও জানতে চায় যে হচ্ছে যেমন দেখো যে নওগাঁ এবং আম্রপালি এটা হচ্ছে 20টা আম কেনা হয়েছে, এখান থেকে যদি যে কোনো একটা ডেটা লোকেট করতেছে, যেমন কেউ একজন জানতে চাচ্ছে যে চাপাই থেকে হিমসাগর আম কয়টা কেনা হয়েছে, তাহলে আমি এই বরাবর চাপাই এই বরাবর খুঁজবো, আর হিমসাগর আম খুঁজলে যেহেতু এই বরাবর খুঁজবো, এই দুইটা লাইনের ক্রস পয়েন্ট হচ্ছে যেহেতু এইটা, তাহলে আমরা এখান থেকে কিন্তু ডাটাও লোকেট করতে পারতেছি। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের এখানে ম্যাট্রিক্স বলতে বেসিক্যালি যে এই জিনিসটাই বোঝাই, যে এই ডাটার সেটটাকেই বোঝাই, এটা হচ্ছে ম্যাট্রিক্স, যেখানে হচ্ছে এরকম ডাটা সাজানো থাকে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করি। ঠিক আছে, তো আমরা যদি একটা ফর্মাল ডেফিনেশন দেখি, আমরা তো ম্যাট্রিক্সের একটা ফর্মাল ডেফিনেশন দেখি, সেটা হলো একটা ফর্মাল ডেফিনেশন সেটা হলো যে তথ্য সমূহের আয়তাকার সজ্জা, এই তথ্যগুলো কিন্তু এখানে একটা জিনিস নোটেড, যে এই তথ্যগুলো কিন্তু ডিসক্রিট ভ্যালু হইতে পারে, ধরো 2, 4, 5, আমরা যেমন দেখছি 10, 19, আবার এরকম ভেরিয়েবল যুক্ত ভ্যালু হইতে পারে, এক্স ওয়াই দ্বারা কোনো একটা ভ্যালু হইতে পারে, যেমন x+5 এরকম হইতে পারে। হ্যাঁ, আচ্ছা, তথ্যসমূহের আয়তাকার সজ্জা যাতে সারি এবং কলাম থাকে এবং যাতে কি বীজগণিতিক অপারেশন করা যায়। ঠিক আছে, বীজগণিতিক অপারেশন করা যায়, যদিও সকল অপারেশন করা যায় না, তারপরেও এই শব্দটা যুক্ত করে দিলাম আর কি, করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের একটা ফর্মাল ডেফিনেশন দেখতে পাই। অনেক জায়গায় হচ্ছে ফর্মাল ডেফিনেশন এই পর্যন্ত লেখা আছে, আমি এইটুকু অ্যাড করে দিছি। এখানে সতর্কতা হচ্ছে সকল বীজগণিতিক অপারেশন করা যায় না। কেন করা যায় না এটা আমরা আস্তে আস্তে দেখবো আশা করি, বিশেষ করে ভাগ করা যায় না। হ্যাঁ, আচ্ছা, এখন এটা হচ্ছে ম্যাট্রিক্সের ফর্মাল ডেফিনেশন। এখন
তাহলে আমরা একটু ম্যাট্রিক্স বুঝলাম যে ম্যাট্রিক্স এরকম আয়তাকার সজ্জা, কিন্তু অবশ্যই আয়তাকার সজ্জা হইতে হবে। এখানে একটা জিনিস তোমাকে বুঝাই যে বর্গ কিন্তু এক ধরনের আয়ত, ঠিক আছে? বর্গ এক ধরনের আয়ত। আসলে বেসিক্যালি সংজ্ঞাটা ছিল হচ্ছে সামান্তরিকের। সামান্তরিকের সংজ্ঞাটা কি ছিল? সামান্তরিকের সংজ্ঞা ছিল যে যে কোনো চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল সেটাই সামান্তরিক। যে কোনো তোমার হচ্ছে চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান্তরাল সেটাই সামান্তরিক। সেই হিসেবে বর্গ একটা সামান্তরিক, আয়ত একটা সামান্তরিক। হ্যাঁ, আবার হচ্ছে তোমার রম্বসও কিন্তু এক ধরনের সামান্তরিক। আর এখানে আয়তাকার বলছে, এখন বর্গ হচ্ছে বিশেষ ধরনের আয়ত যেটার হচ্ছে সকল বাহু সমান, ঠিক আছে? নর্মাল সেন্সে আমরা আয়তাকার আয়ত যেটা বলছি সেটা হচ্ছে সন্নিহিত দুইটা বাহু কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান থাকে না, কিন্তু বর্গ হচ্ছে এমন ধরনের আয়ত, এভাবে চাইলে বলতে পারো যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ সমান। এই জন্য আসলে আয়তাকার সজ্জা বলছি, কারণ আমি তোমাকে যে ডেটা সেটটা দেখাইছি ওইটা দেখতে কিন্তু হচ্ছে বর্গাকার ছিল, ঠিক আছে? উপরের দিকে 3টা, নিচের দিকে 3টা ছিল, কিন্তু ওইটাকেও আমরা এখানে আয়ত বলতেছি। যাই হোক, তো তথ্যসমূহের আয়তাকার সজ্জা যাতে সারি এবং কলাম থাকে এবং যাতে বীজগাণিতিক অপারেশন করা যায়। ওকে, এখন ম্যাট্রিক্সটা লেখে কিভাবে? ধরো আমাদের কাছে কিছু ডেটা আছে। আচ্ছা, তোমাদেরকে আমি ম্যাট্রিক্সটা আরেকভাবে দেখানোর চেষ্টা করি। দেখো যে ম্যাট্রিক্স দিয়ে শুধু আমরা ডেটা সেটই সাজাইলাম, ডেটা লোকেট করতে পারলাম, যোগ বিয়োগ করতে পারলাম, আরও তো অনেক কিছু করা যায়, আমি আপাতত এই কটা বলছি। এছাড়া আর কি করা যেতে পারে? হ্যাঁ, দেখো আরেক ধরনের একটা ইভেন্ট থেকে দেখো আমরা ডেটাগুলো কেমনে নিচ্ছি। সেটা হলো, ধরো যে একজন ঢাকায় থাকে, একজন খুলনায় থাকে, আর একটা চিটাগাঙে থাকে, আর একজন খুলনায় থাকে। তো করছে কি, ঢাকা থেকে একটা গাড়ি খুলনায় যাওয়ার সময় ধরো হচ্ছে 20 লিটার তেল পুড়ছে। হ্যাঁ, খুলনা থেকে ঢাকায় ব্যাক করার সময় ধরো 30 লিটার পুড়ছে। ওকে, এখন খুলনা চিটাগাং থেকে ঢাকা, এখন চিটাগাং থেকে তোমার হচ্ছে খুলনায় যাওয়ার জন্য 25 লিটার ধরো পুড়ছে। হ্যাঁ, এরপরে হচ্ছে খুলনা থেকে চিটাগাং ব্যাক করার জন্য হয়তো ধরো 30 লিটার পুড়ছে। ওকে, এরপরে কি হয়? এরপরে হয় হচ্ছে খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকার জন্য ধরো হচ্ছে 15 লিটার, আবার ঢাকা থেকে খুলনার জন্য হচ্ছে কত, ধরো হচ্ছে 16 লিটার। হ্যাঁ, 16 লিটার তেল পুড়ছে। ওকে, এখন এই যে এই ডেটাগুলোকে যদি আমি একটু সাজাতে চাই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা, তারপর হচ্ছে চিটাগাং থেকে কুমিল্লা, খুলনা, খুলনা থেকে চিটাগাং, খুলনা থেকে ঢাকা, ঢাকা থেকে খুলনা। হ্যাঁ, এখন আমি যদি এই জিনিসগুলো একটু সজ্জিত করতে চাই তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, তাহলে দেখো আমরা যদি এই পাশে লিখি, এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে চিটাগাং, এটা হচ্ছে খুলনা, আবার এইদিকেও ধরো লিখলাম ঢাকা, চিটাগাং, খুলনা, ঠিক আছে? তাহলে আমরা দেখো এই পয়েন্টটা কি লোকেট করতেছে, আমি এইদিকে ঢাকার সারি, এইদিকে ঢাকার সারি না, এইদিকে ঢাকার ডেটা সেট, আমি এখনো সারি কলাম বলতে পারছি না, এইদিকে ঢাকার ডেটা সেট, এইদিকেও ঢাকার ডেটা সেট। তার মানে এই যেহেতু এই পয়েন্টটা ক্রস করতেছে, এর মানে কি বোঝাচ্ছে? এর মনে বোঝাচ্ছে ঢাকা থেকে ঢাকায় যাইতে কতটুকু তেল পড়ছে। আসলে ঢাকা থেকে তার ঢাকায় যাওয়া লাগে না, সো ওখানে আসলে তেল পুড়ে নাই, সো আমি এই জিনিসটাকে এখানে 0 লিটার লিখতেছি। আচ্ছা, এই যে এই জিনিসটা কি, এটা হচ্ছে ঢাকার ডেটা সেট, এটা হচ্ছে চিটাগাংয়ের ডেটা সেট। তার মানে এই পয়েন্টটা ঢাকা এবং চিটাগাং ক্রস করছে, রাইট? সো ঢাকা থেকে তাহলে আমরা বলতে পারি চিটাগাংয়ে কতটুকু কি পড়ছে, যেহেতু ডিটা আগে আছে আমরা ধরে নিচ্ছি এটা আগে। হ্যাঁ, এটা আগে, তাহলে ঢাকা থেকে চিটাগাংয়ে আমরা একটু তীর চিহ্ন দিয়ে দিই। তীর চিহ্ন এইদিকে মানে হচ্ছে এইখানে যা যা আছে সেখান থেকে এই দিককার যে নামগুলো আছে সেখানে যাওয়ার মানে হচ্ছে যাচ্ছে। তাহলে এখানে ঢাকা থেকে চিটাগাংয়ে যেতে কতটুকু তেল পড়ছে? 20 লিটার। ওকে, 20 লিটার। এরপরে ঢাকা থেকে হচ্ছে ধরো কি খুলনায় কতটুকু তেল পড়ছে? ধরো হচ্ছে 16 লিটার। হ্যাঁ, এরপরে আসো, এই যে যেহেতু এই পয়েন্টটা ক্রস করছে, এটা ঢাকার ডেটা সেট, এটা হচ্ছে চিটাগাংয়ের ডেটা সেট। তাহলে এখানে তোমার হচ্ছে চিটাগাং থেকে ঢাকা, যেহেতু এখান থেকে আমরা এইদিকে যাওয়া বোঝাচ্ছি চিটাগাং থেকে ঢাকা, তাহলে সেক্ষেত্রে কত? 30 লিটার। ওকে, এটা কত? চিটাগাং থেকে চিটাগাং অবশ্যই কোনো তেল পুড়বে না। এরপরে হচ্ছে খুলনা, চিটাগাং থেকে খুলনা, চিটাগাং থেকে খুলনা কত ছিল? 25 লিটার। আমরা এখানে 25 লিটার বসাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা হচ্ছে খুলনা ডেটা সেট, এটা হচ্ছে ঢাকার ডেটা সেট, এই পয়েন্টে ক্রস করছে, তার মানে খুলনা থেকে ঢাকা, খুলনা থেকে ঢাকা হচ্ছে 15 লিটার। হ্যাঁ,
এই যে এটা হচ্ছে খুলনা ডাটা সেট, এটা হচ্ছে চিটাগাং ডাটা সেট, তাহলে এই পয়েন্টটা যেটা ক্রস করছে তাহলে খুলনা থেকে চিটাগাং 30 লিটার, ওকে 30 লিটার। এরপরে তুমি যদি দেখো যে এই ডেটা সেটটা এটা কি হয়েছে, এখানে হচ্ছে এটাও খুলনা ডাটা সেট, এটাও খুলনা ডাটা সেট, দুটো যেহেতু এই পয়েন্টটা ক্রস করছে তার মানে খুলনা থেকে খুলনায় গেছে, আসলে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। সো এখানে 0 লিটার ডাটা আচ্ছা তেল পড়ছে, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, আমাদের এই যে র্যান্ডম ডেটা সেটকে আমি যেভাবে সাজাইলাম, এখন তুমি যদি জানতে চাও যে সব ধরনের গাড়ি চিটাগাংয়ে পৃথিবী, ধরো বাংলাদেশে মাত্র 3টা শহরই আছে, ঢাকা, চিটাগাং এবং খুলনা, এবং এই 3টা জায়গা থেকে যদি 3টা জায়গা না, ঢাকা চিটাগাং বাদে বাকি 2টা জায়গা থেকে যদি আমি চিটাগাংয়ে যত গাড়ি আসতেছে, অর্থাৎ ঢাকা এবং খুলনা থেকে যত গাড়ি আসতেছে, তো সবগুলো গাড়ি কতটুকু তেল পুড়ে আসতেছে, তাহলে আমি চাইলে কিন্তু এই ডাটা সেটটা যোগ করলে পাবো, রাইট। আবার আমি যদি জানতে চাই যে হচ্ছে তোমার হচ্ছে হ্যাঁ মানে এই চিটাগাংয়ে কতটুকু আসতেছে, আবার এইটা যদি যোগ করতে চাই, সেটা কি, এই ডেটা সেট মানে কি, এই ডেটা সেটের অর্থ হচ্ছে চিটাগাং থেকে যত গাড়ি বের হয়ে যাচ্ছে, চিটাগাং থেকে যত গাড়ি বের হয়ে যাচ্ছে তারা কতটুকু তেল পুড়তেছে, সেটা কিন্তু এই রোটা, এই 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 ডাটা সেটের সবগুলো যোগফল। আর এটার কি, এটা হচ্ছে চিটাগাং থেকে যত গাড়ি বের হচ্ছে, চিটাগাং থেকে যত গাড়ি চিটাগাংয়ে যত গাড়ি আসতেছে তাদের হচ্ছে কতগুলো তেল পুড়ে তারা চিটাগাং শহরে প্রবেশ করতেছে, সেটার এটা হচ্ছে যোগফল, ঠিক আছে। তো আমরা এটা চাইলে খুলনা ঢাকার জন্য ব্যবহার করতে পারি। তো দেখো এখানে কিন্তু আমরা একটা সুন্দর রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা চাইলেই আমরা এখানে ডাটা লোকেট করতে পারতেছি, যোগ বিয়োগ করা যায়, এটা আগে দেখাইছি, এবং আমরা চাইলে এই যে ইন্ডিভিজুয়াল ডাটাগুলো যোগ করে বলতে পারতেছি যে কি ঘটনা ঘটছে, ঠিক আছে। তো এটাও একটা ম্যাট্রিক্সের ব্যবহার, এবং এখানে অর্ডারলি সাজানো হয়েছে, তোমরা হয়তো এখানে বারবার দেখছো 3টা করে, আসলে অনেকগুলো ডেটা নিয়ে কাজ করা যায়, ঠিক আছে। তো এখন ম্যাট্রিক্স, তাহলে এটা এটা এখানে কিন্তু এই যে এই জিনিসটা একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এই জিনিসটা একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। এখন তুমি বলতে পারো যে ম্যাট্রিক্সে ঢাকা, খুলনা এইসব কি লেখা থাকে কিনা, যখন ডাটা নিয়ে কাজ করা হয় এই নামগুলো লেখা থাকে না, ঠিক আছে। অঙ্কের মধ্যে বা যে ডাটা নিয়ে কাজ করতেছে সে ব্যাকআপ দ্য মাইন্ডে অথবা কোথাও নোটেট করে রাখে যে কোন ডাটা সেট কি মিন করতেছে, রাইট। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি যে ম্যাট্রিক্স কিভাবে লেখে, ম্যাট্রিক্স লেখা, ধরো আমরা কয়েকটা ডাটা নেই, 2 1 3 4 5 7 8 7 0 3, ঠিক আছে। 3 দুইবার হলো, একটা ধরো -3 নিলাম, তাহলে ম্যাট্রিক্স কিভাবে লেখে, ম্যাট্রিক্স লেখে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। অথবা আরেকভাবে লিখতে পারে, সেটা কি, সেটা হতে পারে হচ্ছে যে এইভাবে, হ্যাঁ এটা যদি একটু মিশায় দিই, সেটা হচ্ছে এইভাবে লেখে, হ্যাঁ এইভাবে লেখে। অথবা আরেকভাবে লিখতে পারে, সেটা হলো এই যে এইভাবে, তুমি চাইলে যে কোনো ভাবেই লিখতে পারো। আমার ধারণা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখাটাই বেটার। কেন বেটার? কারণ থার্ড ব্র্যাকেট দিতে গেলে একটু হয়তো ওখানে থার্ড ব্র্যাকেট ওখানে একটু তোমার হচ্ছে কোনা করতে হয়, তোমরা হয়তো ওইটা করতে যায় ব্যাকআপটা দেখাবে, আবার এই দুইটা টান দিতে হয়তো সময় বেশি লাগে, তো তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো আর কি। এটা হচ্ছে ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্সকে আমরা এইভাবে লিখি। এখন প্রশ্ন হলো যে ম্যাট্রিক্সের কিছু দূর পড়লাম আমরা, ম্যাট্রিক্সের কাজটা কি, বা ম্যাট্রিক্সটা আসলো কোত্থেকে, হুট করে আসলো কোত্থেকে। আসলে ম্যাট্রিক্সের একদমই এনশাইন্ট যুগে, আমি যতটুকু জানি যে প্রাচীন চীনে, যেটা ঈসা আলাইহিস সালামের জন্মেরও আগে, প্রাচীন চীনে আসলে ম্যাট্রিক্সের কিছু ব্যবহার ছিল, এরকম সাজায় ডেটা নিয়ে কাজ করতো, এটাকে নাম সম্ভবত ফ্যাংচেং বলতো, হ্যাঁ। এরপরে আস্তে আস্তে, তখন তো আমাদের মতো ছিল না যে চীনে একটা জিনিস আবিষ্কার হয়েছে ওটা বাংলাদেশে হুট করে জানা যাবে। তো পরবর্তীতে সভ্যতার আরো বিকাশে ম্যাথমেটিশিয়ানরা তোমার হচ্ছে আরো কিছু এই ম্যাট্রিক্স যে শাস্ত্রটা আছে এটাকে আরো ডেভেলপ করে, ঠিক আছে। এবং এখান থেকে আলাদা করে হচ্ছে ডিটারমিন্যান্ট নিয়ে আসা হয় 1700 সালের দিকে সম্ভবত, এবং বিভিন্ন ম্যাথমেটিশিয়ান এই ম্যাট্রিক্সকে ডেভেলপ করে বর্তমান অবস্থায় চলে আসছে। এবং এই পুরোটা একটা অনগোয়িং প্রসেস ছিল, এবং এই পুরোটার উদ্দেশ্যই ছিল হচ্ছে ডাটা রিপ্রেজেন্টেশনটাকে সহজ করা, এবং এখান থেকে মানে অন্যান্য যে জিনিসপাতিগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ইজি করা। এখন ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশনটা কোথায়? ম্যাট্রিক্সের আগে মেইন কাজটা শোনো। ম্যাট্রিক্সের মেইন কাজ হচ্ছে ডাটাকে, বিশেষত বিগ ডাটাকে, মানে অনেকগুলো তথ্যকে, ঠিক আছে, আমি আপাতত ডাটাই লিখলাম, ডাটাকে সহজে একবারে দ্রুততার সাথে তোমার হচ্ছে কি করা,
সহজে একবারে দ্রুতর সাথে হিসাব করা, হ্যাঁ, এবং সমীকরণকে, এখানে ডাটা বলতে শুধু ডাটা নাই, এই ডাটার সাথে সমীকরণও তুমি ব্যবহার করতে পারো। সমীকরণকে, বিভিন্ন সমীকরণকে সহজে একবারে এবং দ্রুত হিসাব করা হচ্ছে ম্যাট্রিক্সের একটা উদ্দেশ্য, এবং ম্যাট্রিক্স বেসিক্যালি এই কাজটাই করে। ঠিক আছে, তুমি অন্তত তোমার ইন্টারমিডিয়েট লেভেলে এই জিনিসটাই দেখবা, হ্যাঁ, যে সহজে একেবারে দ্রুত হিসাব করে, এবং হিসাব করে করে অনেক সময় দেখা গেল যে হিসাব করে একটা জিনিস, যেমন একটা সহজ উদাহরণ দেই, সেটা হলো যে কম্পিউটার সায়েন্সে যখন ম্যাট্রিক্সের যে ব্যবহারগুলো আছে, আমরা একটা স্ক্রিন তো অনেক ছোট ছোট পিক্সেলে ভাগ করা থাকে, ঠিক আছে, অনেক ছোট ছোট পিক্সেল ভাগ করা থাকে একটা বড় স্ক্রিন, হ্যাঁ, স্ক্রিন। তো এখন এই যে পিক্সেলে ভাগ করা আছে, তখন যখন ধরো একটা ইন্ডিভিজুয়াল জায়গা, ধরো এই যে এই স্ক্রিনে ধরো একটা ভিডিও চলতেছে বা কিছু একটা চলতেছে, বিভিন্ন জায়গায় ধরো এখানে একটা মানুষ একটা ধরো হচ্ছে কালো কাপড় পরে আছে, তাহলে এই অংশটুকু কালো কালার হবে, এর আশেপাশে হয়তো অন্য কালার হবে, ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ হইতে পারে। এই যে প্রত্যেকটা পিক্সেলে কালার চেঞ্জ হচ্ছে, এই যে এই কালার, এই যখন ওই এখানকার মানুষটা যে নড়তেছে, এই নড়তে যাওয়ার প্রত্যেকটা পিক্সেলকে তুমি একটা ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল এই সেল কল্পনা করতে পারো। ঠিক আছে, এখন যখন মানুষটা নড়তেছে তখন কি হচ্ছে, তখন হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে পিক্সেল কিন্তু কালার চেঞ্জ করতেছে, যেহেতু মানুষ নড়াচড়া করতেছে। এখন যখন কম্পিউটারে যখন প্রোগ্রাম করা হয়, এই যে ডেটা সেটে এই পিক্সেলে যখন হচ্ছে যে সংকেতটা পাঠাচ্ছে, সেই সংকেত পাঠানোর ব্যাকএন্ডে কিন্তু ম্যাট্রিক্সের কাজ চলতেছে। তো এখন সেখানে হিসাব বলতে আসলে ওটাই বুঝে নাও যে আসলে আমরা বাহ্যিকভাবে যেটা দেখতে পাচ্ছি, যোগ গুণ বা বিয়োগ না। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমাদের ম্যাট্রিক্সের মেইন কাজ আমরা বুঝলাম সমীকরণ অথবা ডাটাকে সহজে একেবারে এবং দ্রুত হিসাব করার যে পদ্ধতি, হ্যাঁ, এইটা। এখন কথা হলো যে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন কি। ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন যেখানেই বিগ ডাটা সেখানেই ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন বলতে পারো। ঠিক আছে, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ধরো তোমার হচ্ছে কম্পিউটার সায়েন্সে তো আছেই, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে আছে, তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আছে, তারপর হচ্ছে কম্পিউটেশনাল সায়েন্সে আছে। কম্পিউটেশনাল সায়েন্স তো যে কোনো কিছুর হইতে পারে, সেটা আর্টস, কমার্স বা তোমার হচ্ছে সায়েন্সের, বায়োলজির কম্পিউটেশনাল সায়েন্স হয়, কম্পিউটেশনাল সায়েন্সের। তারপর হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে, হ্যাঁ, তারপর স্ট্যাটিস্টিক্সে, হ্যাঁ, যেখানে আর হচ্ছে আর্টস হিউম্যানিটিসেও আছে, তোমার হচ্ছে অ্যাকাউন্টিংয়ে, হ্যাঁ, অনেক জায়গায় হইতে পারে, অ্যাকাউন্টিংয়ে হইতে পারে ম্যাট্রিক্সের ব্যবহার। তো আমার কথা হচ্ছে যে ম্যাট্রিক্স বেসিক্যালি হচ্ছে আমাকে কাজ হচ্ছে ইজি করে দিচ্ছে। তোমরা নিজেরাই যখন ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সলভ করবো তখন বুঝবা যে এই কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন আমরা ম্যাট্রিক্সের আরো কিছু জিনিস দেখার চেষ্টা করি। সেটা হলো ম্যাট্রিক্সটা যে আমরা যে লিখলাম একটু আগে, যে একটা ম্যাট্রিক্স লিখলাম, এইভাবে লিখছিলাম, ধরো 2 3 1 -2 -3 2, হ্যাঁ, -2 0 5 7 9, হ্যাঁ, এই যে ডাটাগুলো লিখছিলাম, ধরো এটা একটা ম্যাট্রিক্স নামকরণ করলাম হচ্ছে এ ম্যাট্রিক্স, হ্যাঁ, ম্যাট্রিক্সের নাম হচ্ছে এ। এখন এই ম্যাট্রিক্সের আচ্ছা, এই ম্যাট্রিক্সের কি হলো, এই ম্যাট্রিক্সের কিন্তু দেখো এইদিকে আমরা এই বরাবর যেগুলো আছে, ঠিক আছে, এই যে এই বরাবর যেগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে সারি। কয়টা সারি আছে? 1টা 2টা 3টা, ঠিক আছে। আর এই বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কলাম, ঠিক আছে। তাহলে ম্যাট্রিক্সের সারি এবং কলাম, এবং এই সারি গুণ কলাম, সারি সংখ্যা এবং কলামের সংখ্যা যদি গুণ করি তাহলেই কিন্তু আমরা পাবো যে কতগুলো ডেটা আছে, মানে ম্যাট্রিক্সের ভাষায় ভুক্তি আছে, কতগুলো ভুক্তি আছে, ঠিক আছে। তাহলে আমি যদি দেখো যে এখানে হচ্ছে 3টা সারি আছে, সারিটা প্রথমে লেখা হয় সারি বাই কলাম আর কি, যদিও গুণ চিহ্ন দিয়ে লেখে সারি বাই কলাম, যেটাকে ম্যাট্রিক্সের ভাষায় লেখে এম বাই হচ্ছে এন, হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে এখানে 3টা সারি আছে আর 3টা কলাম আছে, দ্যাট মিনস এখানে হচ্ছে টোটাল 9টা হচ্ছে সরি 1 2 3 4 5 6 8 9টা হচ্ছে ডেটা সেট আছে বা ডেটা আছে বা ভুক্তি আছে, ঠিক আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের সারি বলতেছি কোনটাকে, কলাম বলতেছি কোনটাকে, কি চিহ্ন দ্বারা লেখা হচ্ছে এবং সারি এবং কলাম গুণ করলে কতগুলো ভুক্তি আছে এটা বুঝতে পারলাম। ওকে, এরপর যে ম্যাট্রিক্সের যে ডেটা লোকেশনের যে ব্যাপারটা আমি বলছি, ডেটা লোকেট করা যায় যে ওইটা নওগাঁ থেকে ফজলিয়াম কেনা, ঠিক আছে, নওগাঁ থেকে ফজলিয়াম কেনা, ওগুলো কি আছে? আচ্ছা আছে, এই তো নওগাঁ থেকে ফজলিয়াম কেনা 15টা। এই যে ডেটাটা লোকেট করছি, এই লোকেট করার ম্যাথমেটিক্যাল কিছু ভাষা আছে, আমরা কিভাবে লোকেট করব সেটা হচ্ছে ধরো সেটাকে আমরা লিখি হচ্ছে
এ আই জে দ্বারা আই কে লেখে হচ্ছে সারি নাম্বার, ওর কত নাম্বার সারি, আর জে কে লেখে হচ্ছে ওর কলাম নাম্বার, কত নাম্বার হচ্ছে কলাম। ঠিক আছে, চলো আমরা একটা অন্য একটা ম্যাট্রিক্স নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আমি এতক্ষণ বারবার একটা বর্গাকৃতির ম্যাট্রিক্স আঁকাইতেছি, এবার একটা তোমার হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স একে দেখাই। সেটা হলো ধরো এ, হ্যাঁ, এ এর একটা ম্যাট্রিক্স যে প্রথম যে কলামটা বসবে, ঠিক আছে, প্রথম যে ভ্যালুটা বসবে সেটা কি, সেটা হচ্ছে ধরো A11। কেন 11? এটা যেটা বসছে সেটা প্রথম নাম্বার সারি, কারণ এটাতে এই দিকে তো সারি যাবে, এটা প্রথম সারি। কারণ আমি এর আগে যখন ধরো যে এইটাতেই, এটা কিন্তু প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, এটা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। সো এটা হচ্ছে প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, যদি আরো সারি থাকে আরো সারি বাড়তে থাকবে। হ্যাঁ, তাহলে এটা প্রথম সারি, এই জন্য 1 লিখছি, এবং এটা কিন্তু প্রথম কলামেরও ভুক্তি, এই জন্য হচ্ছে আমি কি লিখছি 1 লিখছি। এরপরেরটা কি লিখবো তাহলে? এরপরটা লিখবো A21 লিখবো না, আমরা লিখবো হচ্ছে A12, কারণ এটা প্রথম সারিটাই লিখতেছে ওইদিকে, কিন্তু এটা দ্বিতীয় কলামে পড়ছে না। ঠিক আছে, আমি যদি এইদিকে ডেটা লেখা শুরু করি দ্বিতীয় কলামে পড়বে না, এর জন্য A12। তাহলে এরপরটা কি হবে? A13। ঠিক আছে, A13। এখন আমি তো এখনো কিন্তু বলি নাই যে কলাম কয়টা সারি কয়টা। ঠিক আছে, আমরা একটু ডিফাইন করি। ধরো 4, না আমি একটু ডিফাইন করি, সেটা হচ্ছে 3 গুণ 4। এই ম্যাট্রিক্সটা এ, দেখো এ নিচে আমি একটু কিভাবে লিখছি, এ এম গুণ এম বাই এন, এটাকে লিখছি এ 3/4। ঠিক আছে, এ 3/4। তাহলে 3/4 মানে কি, এর সারি থাকবে 3টা, কলাম থাকবে 4টা। তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে A14। তাহলে এটা কি হবে বলো? এটা হবে হচ্ছে দ্বিতীয় নাম্বার সারি এ, কিন্তু কলাম নাম্বার 1, A21। এটা কত হবে? A22। ঠিক আছে, এটা কত হবে? এটা হচ্ছে A23, এটা হচ্ছে A24। ঠিক আছে, তাহলে বলো যে আমি র্যান্ডমলি এই ডেটার কথা না বলে ধরো এটার কথা বলছে, ঠিক এর পরে ডেটা কি হবে বলতে পারবা? এই যে এই বরাবর, এই কলাম বরাবর, এটা যেহেতু কলাম, এইদিকে হচ্ছে কলাম আর এইদিকে হচ্ছে সারি। ঠিক আছে, তাহলে ঠিক এই কলাম বরাবর এর পরে ডেটা এখানে কি বসবে বলো তো? এখানে যেটা বসবে সেটা কি হবে? এটা কয় নাম্বার কলাম? 3 নাম্বার কলাম। এটা কয় নাম্বার সারি? 3 নাম্বার সারি। সো এখানে হবে হচ্ছে A33। ঠিক আছে, তাহলে এটা কি হবে? A34। এই যে এর পরেরটা, এটা কি হবে? A24, সরি A23। এটা কি হবে? A31। এটা হবে, সরি, এটা হবে হচ্ছে A32 হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে বুঝতে পারছো যে এইভাবে আমরা এই আইজের মাধ্যমে যে কোনো সাধারণ ভুক্তিকে আমরা লোকেট করতে পারি। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় এরকম অনেক অঙ্ক আসতে পারে। ধরো এরকম একটা বলে দিল, এমসিকিউতে বা রিটেনে আসতে পারে, সেটা হলো যে একটা ম্যাট্রিক্স ডিফাইন করো, যে ম্যাট্রিক্সটা এ দ্বারা লেখা হবে, মানে এই যে এই এ, হ্যাঁ, এবং সেই ম্যাট্রিক্সটা হচ্ছে ধরো 2 গুণ 3 হচ্ছে 2/3 হচ্ছে সারি কলাম বিশিষ্ট, হ্যাঁ, মানে আকারের। এখন সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি তোমার হচ্ছে এইভাবে লেখা হয়। প্রত্যেকটা ভুক্তি হচ্ছে তোমার হচ্ছে এইভাবে, ধরো প্রত্যেকটা ভুক্তি ij ইজ ইকুয়াল টু i প্লাস 2j ডিভাইডেড 2। ঠিক আছে, এভাবে লেখা হয়। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা কিভাবে লিখবো? ঠিক আছে, আমরা চলো এটা একটু এই অঙ্কটা সলিউশন করে দিই। প্রশ্ন কি, যে আমাদের হাতে একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের আকার হচ্ছে 2/3, এবং এর প্রত্যেকটা ভুক্তি মানে জেনারেল সাধারণ ভুক্তি হচ্ছে এই ইকুয়েশন মেনে চলে। তাহলে কিভাবে লিখবো? আমরা প্রথমেই আগে কি করি, আমরা 2/3, তার মানে হচ্ছে সারিটা হবে হচ্ছে 2টা, তার মানে 2টা সারি হবে। আমি কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে যা যা লিখতেছি এবং এই যে এটা লিখছি, এটাই পরীক্ষায় হাতে লিখতে হয়, যে তীর চিহ্ন এসব লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে লিখতেছি। 2টা সারি হবে, হ্যাঁ, এইদিকে একটা সারি, এইদিকে একটা সারি। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হবে হচ্ছে A11 না, A11 তো বসবে, তারপর কি বসবে? A12, A13, এরপরে কি বসবে? এরপরে বসবে হচ্ছে A21, A22, A23। ঠিক আছে, তাই বসবে না? এর তো বেশি হবে না, কারণ 3 দুগুণে 6, আমাদের 6টা ভুক্তি এখানে আছে। এখন এই প্রথম, এটা তো জেনারেল আকারে লিখলাম, এই প্রথম জায়গায় মান কি বসবে? দেখো এই প্রথম জায়গায় 1 আছে, তাহলে i এর মানও 1, j এর মানও 1। তাহলে এই ইকুয়েশনের মানটা কত দাঁড়াচ্ছে? এটা 1 প্লাস
2 ডিভাইডেড 2, কারণ জে এর মান 1, এটা কত হয় 3/2 না, তাহলে এই মানটা কিন্তু হবে তখন 3/2। ঠিক আছে, এটা কত হবে, এটা হবে যে এখানে i এর মান 1, j এর মান 2, তাহলে এখানে বসায় দাও 1 প্লাস 2 ইন্টু 2 ডিভাইডেড 2, এটা কত হয়, এটা 5 হয় না, 5/2 হয় না, এটা হচ্ছে 5/2। একই এইভাবে তুমি প্রত্যেকটা মান বসাবা। ধরো আরেকটা মান বসায় দেখাই, ধরো হচ্ছে a23 এর মান বসায় দেখাই। এখানে a23 ছিল, এখানে i এর মান কত 2, j এর মান কত 3 না, তাহলে এখানে যদি আমি মান বসাই, এই যে এই ইকুয়েশনে মান বসাই, তাহলে কত হয়, তাহলে এখানে হয় হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 3 ডিভাইডেড হচ্ছে 2, তার মানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 2 এ 8 ডিভাইডেড 2 মানে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এই ভুক্তির মান কিন্তু 4। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তোমার পরীক্ষার খাতায় এটা যদি রিটেনে আসে, তাহলে প্রথমে একবার এভাবে লিখে নিবা, আমি যেভাবে লিখলাম a1 দিয়ে, তারপরে হচ্ছে এই ইকুয়েশন ফলো করে প্রত্যেকটা ভুক্তি এরকম করে মান বসায় দিবা। আর এমসিকিউ হলে তো ডাইরেক্টলি বসাতে পারতেছো। ঠিক আছে, এই প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা হচ্ছে একটা ম্যাট্রিক্স 2/3 আকারের, যেটার প্রত্যেকটা ভুক্তি এই ইকুয়েশন ফলো করে চলে। সো এইভাবে লিখছি। এখন এই ক্ষেত্রে আবার তোমাদের ক্ষেত্রে অনেক সময় অঙ্কটা অন্যভাবে আসতে পারে। যেমন বললো যে i এবং j এর মান যখন 2 এর চেয়ে ছোট, ঠিক আছে, i এবং j এর মান যদি 2 এর চেয়ে ছোট হয়, তখন অনেকটা পিসওয়াইজ ফাংশনের মতো। আমি তোমাকে এটা একটু অন্যভাবে দেখাই। ধরো এই প্রশ্নটা আমি পুরো প্রশ্নটাই লিখে দেখাচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের HW থাকবে। সেটা হলো যে একটা ম্যাট্রিক্স a 2/3 আকারের ম্যাট্রিক্স, হ্যাঁ, এই আকারের ম্যাট্রিক্স, সাধারণ ভুক্তি aij। এখন aij সমান ধরো ওইটাই i প্লাস 2j ডিভাইডেড 2, কখন, যখন i ইজ লেস দেন j। আর i তোমার হচ্ছে, আচ্ছা এটা একটু চেঞ্জ করে লিখি, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স। ওকে, aij i মাইনাস 2j ডিভাইডেড 2, কখন, যখন j ইজ গ্রেটার দেন i। যদি এরকম করে বলে তাহলে কি পারবা তোমরা? একই ব্যাপার, কিন্তু তুমি হচ্ছে প্রথমে ম্যাট্রিক্স গুলো সাজায় নিবা। সেটা হলো কি এরকম a11 a12 a13 a21 a31 a22 a32 a23 a33, হ্যাঁ, এই যে লিখছো না। এখন দেখো যখন যে i এর চেয়ে বড়, কোথায় যে i এর চেয়ে বড় বলো, কোথায় কোথায় যে i এর চেয়ে বড়? এই যে এই 2, এটা কিন্তু 1 এর চেয়ে বড়। এই যে এইটা, এই যে এইটা, হ্যাঁ, এছাড়া কোথাও আছে? এছাড়া কোথাও নাই। এই তিনটা ক্ষেত্রের জন্য এই সূত্র ফলো করে ওখানে মান বসাবা। আর যেখানে যেখানে i j এর চেয়ে বড়, কোথায় কোথায়, এই যে এখানে, এই যে এখানে এবং এখানে, এই তিনটা জায়গায় এই সূত্র ফলো করে মান বসাবা। এখন প্রশ্ন হলো মাঝখানের গুলো কি হলো? আমি একটু প্রশ্ন লিখতে ভুল করছি, আমার তখন আরেকটা সংজ্ঞা দিতে হবে যে aij ইজ ইকুয়াল টু 0, বা অন্য কোনো ইকুয়েশনও লিখতে পারো, যখন j ইজ ইকুয়াল টু i, তাহলে তুমি এইগুলোর বদলে 0 0 বসাই দিলা। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে একটা প্রশ্ন। ওকে, এরপর আমরা কি পড়লাম? ম্যাট্রিক্স পড়লাম। ম্যাট্রিক্সের কিভাবে লেখে জেনারেল রিপ্রেজেন্টেশনটাও দেখলাম। এখন আমরা পড়বো ম্যাট্রিক্সের সমতা। আচ্ছা, তো আমরা ম্যাট্রিক্সের সমতার সংজ্ঞা লিখছি, দুইটি ম্যাট্রিক্স সমান হবে যদি এবং কেবল যদি তাদের আকার সমান হয় এবং অনুরূপ ভুক্তিগুলো সমান হয়। এখন এখানে কিছু জিনিস আগে বোঝার দরকার, একটু ম্যাট্রিক্সের বাইরে যাই। সেটা হলো যদি এবং কেবল যদি। এটা একটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি। এর মানে কি? এর মানে হচ্ছে এই জিনিসটা যেখানে বসে এটাকে ম্যাথমেটিক্সের লেখা আছে ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ, যেটাকে আরেকভাবে লেখা হচ্ছে এভাবে লেখে, হ্যাঁ, এভাবে লেখে। আচ্ছা, তো এইটার মানে কি? এই জিনিসটা যে বাক্যে বসবে সেই বাক্যের মানে পুরো বাক্যের শুরুতে একটা প্রথম বাক্য থাকবে, ধরো ফার্স্ট স্টেটমেন্ট এস লিখলাম, পরে আরেকটা স্টেটমেন্ট থাকবে সেকেন্ড স্টেটমেন্ট। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে এটা যেখানে বসবে তার মানে হচ্ছে যদি ফার্স্ট স্টেটমেন্ট ট্রু হয় তাহলে সেকেন্ড স্টেটমেন্ট ট্রু, অথবা উল্টাটাও সত্য, সেকেন্ড স্টেটমেন্ট ট্রু হলে ফার্স্ট স্টেটমেন্টও ট্রু। তুমি বলতে পারো যে ভাই এটা আবার কেমন কথা, এটা তো
অবভিয়াসলি, কিন্তু এর ভায়োলেশনও আছে। যেমন আমি একটা দেখাই, ধরো আমি যদি লিখি যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, এখন y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, এখন এখানে দেখো এক্স এর মান কিন্তু y এর মান কিন্তু অলওয়েজ পজিটিভ, ঠিক আছে? তোমরা যারা ফাংশন পড়ছো তারা জানো যে এটার রেঞ্জ কি, এটা 0 থেকে একদম পজিটিভ ইনফিনিটি, রাইট? 0 থেকে পজিটিভ ইনফিনিটি। আর এইটা কি, এটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তাহলে একটা ব্যাপার দেখো, আমি y এর মান পজিটিভ আসবে যদি x এর মান পজিটিভ আসে, এই কথাটা যদি বলি y পজিটিভ যখন x পজিটিভ। দেখো এখানে এই কথাটা কিন্তু সত্য যে x ট্রু হলে y ট্রু, কিন্তু y মানে এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে এটাও ট্রু, এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এর উল্টাটা কি সত্য যে y সবসময় পজিটিভ হলে সবসময় x পজিটিভ হবে, x ঋণাত্মকও তো হইতে পারে না। তো এটা কিন্তু যদি এবং কেবল যদির ভায়োলেশন, ঠিক আছে? এটা বুঝাইলাম। তো যাই হোক, তো বলতেছিলাম ম্যাট্রিক্সের সমতার একটা সংজ্ঞা লিখছি, দুইটা শর্ত লিখছি। একটা শর্ত হচ্ছে কি, যে তাদের আকার সমান হইতে হবে এবং তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হইতে হবে। তার মানে দুটো ম্যাট্রিক্স যদি এরকম হয় যে একটা a ম্যাট্রিক্স m ইন্টু n m বাই n, তাহলে আরেকটা b ম্যাট্রিক্স ডেফিনেটলি f m বাই n ই হইতে হবে। আমি বারবার ইন্টু বলতেছি, বাই হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এরকম হইতে হবে। এবং তার অনুরূপ ভুক্তিগুলা a i j ডেফিনেটলি ছোট b i j হতে হবে। বোঝা গেছে কিনা? তখনই ওই ম্যাট্রিক্সটা আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো। এবং এই রিলেটেড অনেক অঙ্কই আসে, আমরা যখন হচ্ছে প্রবলেম সলভ করবো তখন তো দেখাবো, এখন টুকটাক দু একটা দেখাই। ধরো এরকম একটা 2 গুণ 2 ম্যাট্রিক্স, এটা 2 বলতেছে আরেকটা ম্যাট্রিক্সের সমান, ঠিক আছে? আরেকটা ম্যাট্রিক্সের সমান, সেটা হলো ধরো x, এখানে 2, এখানে হচ্ছে y মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1, এখানে বলছে 2 মাইনাস 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এরকম দিয়ে বলছে এই ম্যাট্রিক্স দুটো সমান। হ্যাঁ, এখন বলছে x এর মান কত, y এর মান কত। তাহলে আমি যেহেতু বলেই দিছি ম্যাট্রিক্স সমান, তার মানে অলরেডি অনুরূপ ভুক্তিগুলো সমান। যেহেতু বলে দিছে ম্যাট্রিক্সটা দুটো ম্যাট্রিক্স সমতা দেখাচ্ছে এখানে, তার মানে এই ম্যাট্রিক্সের আকারটা সমান বটেই এবং অনুরূপ ভুক্তিগুলো সমান, ঠিক আছে? অনুরূপ ভুক্তিগুলোও সমান। তার মানে এটা প্রথম সারি প্রথম কলামের ভুক্তি, এই ম্যাট্রিক্সের প্রথম সারি প্রথম কলামের ভুক্তি অবশ্যই সমান হবে। সো এখানে x = 3, এইটা = ডেফিনেটলি, এটা যেহেতু দ্বিতীয় সারি প্রথম কলাম, এটাও দ্বিতীয় সারি প্রথম কলাম, দুটো ভিন্ন ম্যাট্রিক্সের যেহেতু সমান, তার মানে এইটা সমান এইটা। সো আমরা এখান থেকে y এর মান পাই হচ্ছে, এটা যদি সমান হয় তাহলে y এর মান পাই হচ্ছে 3, ঠিক আছে? এরকম সিম্পল দুই একটা প্রবলেম আসতে পারে। বাট অনেক সময় এরকম সমান চিহ্ন দিয়ে এখানে প্রশ্ন দিতে পারে, যদি সেক্ষেত্রে ধরো এখানে -1 দেয় নাই, এখানে কি দিছে, এখানে 1 দিছে, হ্যাঁ, যদি ম্যাট্রিক্স দুইটা সমান হয় তাহলে y এর মান কত বা x এর মান কত। এখন খেয়াল করো, এই ম্যাট্রিক্স যদি সমান হয়, আগে সমান কিনা সেটা চেক করতে হবে। এটা কি সমান? দেখো এটা 2, এটা 2, ধরো এখানে x নাই, এখানেও 3 আছে, এই 3 মিলছে, ঠিক আছে? এখন এখানে 1, এখানে -1, তাহলে কিন্তু অনুরূপ ভুক্তিগুলো সমান হয় নাই, তার মানে ম্যাট্রিক্স সমতা লাভ করে নাই। অথবা আরেকটা কেসও হইতে পারে যে এখানেও -1, এখানেও -1 দিছে, বাট এখানে আরেকটা কলাম বাড়ায় দিছে, 0 আর হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এই দুটো ম্যাট্রিক্সের সমান না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের এটার উত্তর হবে না, ঠিক আছে? উত্তর হবে না। সেক্ষেত্রে অপশনে হয়তো কোনোটি না বা অন্য কিছু লেখা থাকতে পারে, বা রিটেনে তোমরা ওইভাবে লিখবা যে আসলে ম্যাট্রিক্স দুটাই সমান নাই, ঠিক আছে? গেল। এখন আমরা ম্যাট্রিক্সের কি বললাম, এখন আমরা দেখতে পারি ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ কি? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ তখনই সম্ভব হবে যখন ম্যাট্রিক্স দুইটা সমান, ঠিক আছে? ধরো আমরা দুইটা ম্যাট্রিক্স লিখি, একটা A ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2, 3, 5, 0, আরেকটা B ম্যাট্রিক্স 1, 0, x, 2, ঠিক আছে? এখন a প্লাস b সমান কি? a প্লাস b, ধরো একটা নতুন একটা ম্যাট্রিক্স C, সেটা হবে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভুক্তিগুলো যোগ হবে, সরি অনুরূপ ইন্ডিভিজুয়াল ভুক্তিগুলো যোগ হবে। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে 2 + 1,
এটা হবে হচ্ছে 3+0 এবং দেখো দুইটা কিন্তু এটা কিন্তু 2/2, এটা হচ্ছে 2/2, তাহলে নতুন যে ম্যাট্রিক্স এটা ডেফিনেটলি 2/2 হবে এই সিটা। ঠিক আছে, তাহলে প্রথম সারি প্রথম কলামটা কি হবে, মানে প্রথম ভুক্তিটা A11টা কি হবে, সরি C11টা কি হবে, ছোট C11, এটা তো হচ্ছে A11, এটা হচ্ছে B11, C11টা কি হবে, C11টা হবে হচ্ছে A11 প্লাস B11, সেটা কত 2+1। A22 C12টা কি হবে, এদের এটা হচ্ছে C12, ঠিক আছে, C12 হবে হচ্ছে B12 প্লাস A12 বা A12 প্লাস B12 একই জিনিস, ঠিক আছে, সেটা কত 3+0। একইভাবে এটা কত হবে, এটা হবে 5+x, এটা কত হবে, এটা হবে 2+0, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। বুঝতে পারছো, বিয়োগ হলে বিয়োগ। তাহলে তুমি একটা জিনিস দেখো বাবা, যে ম্যাট্রিক্স সমান না হলে যোগ বিয়োগ কেন করা যাবে না, কারণ তুমি যদি এখানে এই বি ম্যাট্রিক্সে একটা সারি বা একটা কলাম বেশি থাকে, সেই সারি বা কলাম এটার কার সাথে যোগ দিবা, তুমি বলতে পারো ভাই ওটা আমি 0 ধরবো। 0 তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, কারণ আমরা যখন কোন একটা ইভেন্ট থেকে ডাটা পাচ্ছি, সেই ডাটাতে ধরো আমি বলতেছি যে এটা একটা ঘটনা থেকে আমি এই ডাটাটা পাইছি, সেই ডাটাতে ধরো এখানে একটা এক্সট্রা মান আছে, ধরো হচ্ছে আরেকটা তোমার কি বলে সারি আছে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, তুমি বলতেছো এটার সাথে আমি এটা যোগ করব, জোর করে বলতেছো, কেন কিভাবে যোগ করবো, এখানে তো সারি কলাম নাই, তুমি বলছো না ভাই আমি এটা এখানে ইয়ে করব, এটাকে আমি 0 0 ধরে নেব, তারপর যোগ করবো। এখন আমার কথা হচ্ছে 0 0 তো একটা নিউমেরিক্যাল ভ্যালু, এটা যে ঘটনায় পাইছি সেই ঘটনা হয়তো 0 ভ্যালু এক্সিস্টই করে না। ধরে নাও এটা একটা পাইছি ক্ষেত্রফলের ঘটনা থেকে, একটা জায়গায় জমি পরিমাপ করতে গেছে, সেখান থেকে ক্ষেত্রফল মেপে মেপে যা যা পাইছে সেটা সেটা, তো কোনো ভূমির ক্ষেত্রফল 0 হয় কিনা, তার মানে তো জমি নাই, ব্যাপারটা বুঝতে পারছো না, তো চাইলে আমি 0 0 হিসাব করে যোগ করতে পারি না। সো তার মানে আমরা কি বুঝলাম, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য আমাদের ম্যাট্রিক্স গুলো সমান হইতে হবে, ঠিক আছে, তারপর আমরা যোগ বিয়োগ করতে পারবো। কিন্তু ম্যাট্রিক্স গুলো সমান, এখানে আরেকটা ব্যাপার আছে, একটু ভাষাগত ত্রুটি হয়ে গেছে সম্ভবত আমার, ম্যাট্রিক্স গুলোর আকার সমান হইতে হবে, একটা ভালো করে বুঝো, দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে, দুইটা ম্যাট্রিক্স সমান কখন হবে, আমি আমার ক্ষমা প্রার্থী, আমার একটু ভাষাগত ত্রুটি হয়ে গেছে, দুটো ম্যাট্রিক্স সমান কখন হবে, যখন তাদের, আমি একটু আগে যদি এবং কেবল যদি বুঝাইলাম, আকার সমান হইতে হবে, অনুরূপ ভুক্তিগুলো সমান হইতে হবে। ওকে গেল। ম্যাট্রিক্স কখন দুইটা ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ হবে, যখন ম্যাট্রিক্স দুটার আকার সমান হবে কিন্তু ভুক্তি সমান না, ভুক্তি তো নাই সমান হইতে পারে, দেখতেই পাচ্ছি এখানে 2 একটা 1, ম্যাট্রিক্স গুলো আকার সমান হইতে হবে, আমি আবারও বলতেছি এবং আমার কথা শুধরে নিচ্ছি, ম্যাট্রিক্স গুলো আকার সমান হইতে হবে, তখনই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা যাবে। ওকে, ম্যাট্রিক্সের গুণ আছে সেটা আমরা পরে পড়বো, ম্যাট্রিক্সের ভাগ তো নাই সেটা না আমরা আলোচনা করব কেন নাই, তো যাই হোক। তো আরেকটা যে প্রপার্টি দেখি আমরা ম্যাট্রিক্সের, সেটা হলো যে কোন একটা ম্যাট্রিক্স ধরো এরকম A B C D, এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি কে গুণ করি, তাহলে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভুক্তির সাথে কে গুণ হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে কোন একটা ম্যাট্রিক্স যদি এরকম হয় A = কি হয়, ধরো 6 8 4 2, এই ম্যাট্রিক্সকে যদি প্রত্যেকটা ভুক্তিকে যদি 2 দ্বারা ভাগ করি, সেটা বোঝাবে আসলে বেসিক্যালি এই ম্যাট্রিক্সকেই 2 দ্বারা ভাগ, তার মানে এখানে 2 দ্বারা ভাগ করলে এটা কত হয়ে যায়, তখন এটা হয়ে যায় 3, এটা ছিল 2, এটা হবে 2, এটা হয়ে যাবে হচ্ছে 1, এটা হয়ে যাবে 4, বুঝতে পারছো। তার মানে পুরো ম্যাট্রিক্সের বাইরে যে চিহ্ন আছে ওইটার সাথে কোনো কিছু গুণ বা ভাগ করা অর্থ হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকেই ভাগে অথবা গুণ করা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ পড়বো, ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ চলো আমরা জানার চেষ্টা করি। সেটা হলো প্রথম ম্যাট্রিক্সের প্রকার, সেটা হলো সারি বা কলাম, ঠিক আছে, সারি ম্যাট্রিক্স অথবা কলাম ম্যাট্রিক্স। প্রথমে আমরা দেখি সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি এম। সারি ম্যাট্রিক্স হচ্ছে এমন ধরনের ম্যাট্রিক্স যার হচ্ছে একটা মাত্র সারি আছে, বাট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অসংখ্য, যেমন A = A1 1, A12, A13, A তোমার হচ্ছে 14 ... A1n, ঠিক আছে, বুঝতে পারছো। এইটাই হচ্ছে দেখো একটাই সারি আছে, এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতেছি। n কেন লিখলাম, এখানে হচ্ছে A হচ্ছে কনস্ট্যান্ট, n হচ্ছে ভেরিয়েবল, বারবার চেঞ্জ হচ্ছে, মানে যতগুলো কলাম হবে ততগুলো, ঠিক আছে। একই ভাবে তাহলে কলাম ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স বুঝতেই পারতেছো, ধরো নতুন একটা ম্যাট্রিক্স, সেটা হলো এই যে এরকম A11, A হচ্ছে 21, A হচ্ছে 31,
ডট 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 এ হচ্ছে m1, ঠিক আছে, এভাবে লিখছি। কিন্তু এটা হচ্ছে নিচের দিকের কলাম ম্যাট্রিক্স। বোঝা গেল কিনা? ওকে, এরপরে তাহলে এখানে কলাম ম্যাট্রিক্সে আমরা কি দেখলাম? কলাম ম্যাট্রিক্সে কিন্তু সারি সংখ্যা অনির্দিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে আমরা বলবো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এরপরে কি দেখবো? আমরা বর্গ ম্যাট্রিক্স দেখবো। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব। শুধুমাত্র আপাতত ব্যাপারটা দেখো, ম্যাট্রিক্সটা কি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের, ধরো 2 3 1 4 6 7 0 a 2 এমনি লিখলাম আর কি, ঠিক আছে। কোন একটা ম্যাট্রিক্সের যদি জেনারেল ভিত্তিতে এ আই জে, যদি এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে এ জে আই হয়ে যায়, অর্থাৎ সারিগুলো কলামের জায়গায় এবং কলামগুলো সারির জায়গায়, অথবা সারির ভুক্তিগুলো কলামের ভুক্তিতে, কলামের ভুক্তিগুলো সারির ভুক্তিতে চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। একটা ম্যাট্রিক্সের তোমার কি যদি সারি কলাম ইন্টারচেঞ্জ হয়ে যায় বা ভুক্তিগুলো ইন্টারচেঞ্জ হয়ে যায় তাহলে হবে। তাহলে দেখো, আমি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা উপরে এইভাবে লেখে, এ টি দিয়ে লেখে, ঠিক আছে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, হ্যাঁ, আমি শুধু টি লিখবো এই জন্য লিখলাম, হ্যাঁ। তাহলে এই ম্যাট্রিক্সটা কি হবে? এই এ ম্যাট্রিক্সের কি হবে? আই জে, এই যে সারি কলাম হচ্ছে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আই জে কি ছিল? A11 এটা ছিল না? এটা A11, এটা A11 ছিল তো। তাহলে এইটা কি হয়ে যাবে? এটা আই জে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আই জে চেঞ্জ হয়ে গেলে তো A11 ই হবে না, তার মানে এটা কিন্তু ঠিক এখানেই থাকবে, এখানেই থাকবে, এই এখানেই বসবে। ওকে, এরপরে এটা কি? এটা কি? এটা হচ্ছে A12 না? তাহলে এর সারি কলাম চেঞ্জ হয়ে গেলে এটা কি হয়ে যাবে? A21 হয়ে যাবে না? তাহলে এটা বসবে হচ্ছে 2 নাম্বার কলামের, সরি 2 নাম্বার সারির প্রথম কলামে বসবে। তার মানে এটা বসবে হচ্ছে 3 এখানে, ঠিক আছে। তাহলে এইটা কি হবে? এটা কি? এ হচ্ছে A13 না? এইটা কি হয়ে যাবে? এ হয়ে যাবে হচ্ছে A31 হয়ে যাবে। তাহলে এটা বসবে হচ্ছে এখানে 1। অনুরূপভাবে এই 4 বসবে এখানে, 6 বসবে এখানে, 7 বসবে এখানে, 0 এখানে, এ এখানে, 2 এখানে, ঠিক আছে। তাহলে বোঝা গেল? তার মানে কি, এই যে এই জিনিসটা, এইটা ঘুরে এটা শেষ কলাম ছিল, এটা শেষ সারি হয়ে যাবে, এই বরাবর বসছে, দেখো এই বরাবর বসছে, ঠিক আছে। এই যে এটা মিডল সারি ছিল, এটা মিডল কলাম হয়ে গেছে, ঠিক আছে। এটা কি? এটা কি ছিল? এটা ছিল হচ্ছে প্রথম সারি, এটা প্রথম কলাম হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা তো একটা বর্গ ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্সের অনেক সময় ট্রান্সপোজ হয়, ঠিক আছে। আয়তাকার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়, কিন্তু বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা এটা বর্গ ম্যাট্রিক্স কি তোমাদের এখনো বলি নাই। যাই হোক, একটা জিনিস খেয়াল করো যে বর্গ ম্যাট্রিক্সটা কি একটু বোঝার চেষ্টা করো। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যার সারি এবং কলাম সংখ্যা সমান, 3/3, 5/5, 4/4। আর আয়তাকার, এছাড়া অন্যান্য যে ম্যাট্রিক্স আছে আয়তাকার, সেটা হচ্ছে 4x4/3, 3/4, ঠিক আছে। সারি গুণ এই একটা কলামটা সমান হবে না, ঠিক আছে। এখন বর্গ ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে লাস্ট যে ভুক্তি, সেই ভুক্তির তোমার ইয়েটা সমান থাকে, কি বলে, এই সারি গুণ কলাম যে আই জে, এই সেক্ষেত্রে লাস্ট ভুক্তির আই এবং জেটা পরস্পর সমান থাকে। এটা বুঝতেই পারতেছো, যেহেতু 3/3 লাস্টেরটা অবশ্যই তৃতীয় সারির তৃতীয় কলাম হবে, কিন্তু রেক্টাঙ্গুলার বা আয়তাকার ম্যাট্রিক্সে কিন্তু এটা হবে না, কারণ এখানে যদি আরেকটা ম্যাট্রিক্স এক্সিস্ট করে তাহলে এটা হবে হচ্ছে 3 নাম্বার কলাম এবং 4 নাম্বার সারি, বোঝা গেছে? ওকে, তাহলে এটা যেহেতু স্কয়ার ম্যাট্রিক্স, কি বলতেছি, আচ্ছা স্কয়ার ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি, একটা জিনিস খেয়াল করছো, এই 6 সেন্টারে ছিল, এই 6 কিন্তু এখনো সেন্টারে আছে। আয়তাকার ম্যাট্রিক্সে কিন্তু এই জিনিসটা হবে না, তোমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। ওকে, এখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য আছে যে এই যে ট্রান্সপোজ করছি, এটাকে ধরো নতুন নাম দিলাম বি, এই ম্যাট্রিক্সকে যদি আবার ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমি আগেরটাই ফেরত পাবো। খুব সহজ কথা, যেটার আমি সারিকে কলাম করছি, কলামকে সারি করছি, সেটাকে যদি আবার চেঞ্জ করি, কলামকে সারি, সারিকে কলাম করে দিই, তাহলে তো আগেরটাই ফেরত পাবো, ঠিক আছে। এটা একটা বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা সামনে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বলতেছিলাম হচ্ছে কি ম্যাট্রিক্স নিয়ে, বর্গ ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা, বর্গ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে। ধরো আমরা একটা 3/3 ম্যাট্রিক্স নিলাম, 3/3 ম্যাট্রিক্স, ধরো
এ বি সি ডি ই এফ জি এইচ আই। বর্গ ম্যাট্রিক্সের এই যে এইটাকে আমরা বলবো হচ্ছে প্রধান কর্ণ। কি বলবো? প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। আর এইটা হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের ট্রেস বলে একটা কথা আছে। ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যে প্রিন্সিপাল ডায়াগোনাল আছে, যে এইটাকে বলতেছে প্রিন্সিপাল ডায়াগোনাল, পি ডি লিখলাম। এই প্রিন্সিপাল ডায়াগোনালের অন্তর্ভুক্ত যত ভুক্তি আছে সবগুলোর যোগফল। দ্যাট মিনস এ প্লাস এটা কি ই লেখছি, ই প্লাস আই। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনালের তোমার কি বলে তোমার হচ্ছে ট্রেস। এখন কথা হলো যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের যদি আমি ট্রান্সপোজ করি তাহলে কিন্তু তার ট্রেস একই থাকবে। ঠিক আছে, তাহলে তার ট্রেস একই থাকবে। কেন একই থাকবে? কারণ যখন এই এ 3/3 ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব তখন কি হবে? তখন আমি একটু আগে বলছি স্কোয়ার ম্যাট্রিক্সের সেন্টারটা সেম থাকে, ইটা সেম থাকবে। ঠিক আছে, এই যে এটা কি, এই যে এটা কি, এটা হচ্ছে লাস্ট কলাম না, এটা তাহলে লাস্ট সারি হয়ে যাবে, তাহলে এটা এরকম করে ঘুরে যাবে, তাহলে এটা কি ই হবে, এফ হবে, আই হবে। ঠিক আছে, আচ্ছা এই যে এটা কি, এটা কি, এটা হচ্ছে ফার্স্ট সারি না, ফার্স্ট কলাম না, এটা ফার্স্ট সারি হয়ে যাবে তখন। তাহলে এটা হবে হচ্ছে এ ডি আর হচ্ছে জি, বাকিগুলো লেখার প্রয়োজন নাই। তুমি দেখো সেম এই ট্রেসটা কিন্তু সেম চলে আসছে। ঠিক আছে, এই তো একটা প্রিন্সিপাল ম্যাট্রিক্সের তোমার হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলো তার ট্রেস সমান থাকে। ইভেন দুইটা ম্যাট্রিক্স, ধরো দুইটা ম্যাট্রিক্স এ এবং হচ্ছে বি, এই ম্যাট্রিক্স যদি দুইটাই যদি স্কোয়ার হয় তাহলে ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি অবভিয়াসলি ট্রেস অফ এ প্লাস বি। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, তারা যদি আকার সমান তো অবশ্যই হবে, স্কোয়ার এবং আকার সমান হইতে হবে। সেই দুইটা ম্যাট্রিক্সের ট্রেস আলাদা আলাদা করে যদি যোগ করি, ট্রেস অফ এ এবং ট্রেস অফ বি যে যোগফল হবে, দুইটা ম্যাট্রিক্সকে যোগ করার পরে তাদের যে ট্রেস সেটা একই কথা তোমার হচ্ছে বিয়োগের জন্য প্রযোজ্য। বুঝতে পারছো? এবং তোমার আরেকটা ব্যাপার হলো যে কোনো ম্যাট্রিক্সকে, ধরো এ একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে কে দ্বারা যদি গুণ করো তাহলে এর ট্রেসও কিন্তু যা হবে তার সাথে কে দ্বারা গুণ হয়ে যাবে। যেমন একটা সিম্পল উদাহরণ দেই, ধরো এটা একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে 2, এটা 3, এটা 1, এটা 4। ঠিক আছে, এই আমি যে জিনিসগুলো লিখছি, যে এটা লিখছি, এরপরে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ইয়ে চেঞ্জ হবে, এই জিনিসগুলো খাতায় লিখে নিবা। হ্যাঁ, আচ্ছা যাই হোক, যে এই যে ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্স 2 3 1 4, এই যে জিনিসটা লিখলাম, এর ট্রেস কত? এর ট্রেস হচ্ছে 2 + 4 না 6 না? ওকে, আমি যদি এই ম্যাট্রিক্সে 2 দ্বারা গুণ করে দেই 4, তাহলে এটা কি হয়? এটা 2 হয়, এটা 6 হয়, এটা 8 হয়, রাইট? এখন এর ট্রেস কত? 4 + 8 কত? 12 না? দেখো এই স্ট্রেসকে 2 দ্বারা গুণ করলে 12 চলে আসছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। ওকে, এই বৈশিষ্ট্যগুলো শর্টকাট এমসিকিউ তে কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা ম্যাট্রিক্সের কি পড়তেছিলাম? আমরা ম্যাট্রিক্সের উদাহরণ পড়তে কিছু প্রকারভেদ পড়তেছিলাম। তো আমরা বর্গ ম্যাট্রিক্স পড়লাম, প্রিন্সিপাল ম্যাট্রিক্স পড়লাম। এরপরে আমরা দেখি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা এটাকে কি বলতেছি? কোন ম্যাট্রিক্স, এটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা হচ্ছে কোন ম্যাট্রিক্স, ধরো এ, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে লেখা যায় যে এইভাবে i_j, এবং সেই ম্যাট্রিক্সটা ধরো এটা একটা ম্যাট্রিক্স n/n। কেন n/n লিখলাম? কারণ তো সারি গুণ কলাম সেম, এই জন্য। এর প্রত্যেকটা ভুক্তিকে লেখা যায় এইভাবে i_j, এভাবে লেখা যায় ধরো। এবং i যখন i j এর চেয়ে বড়, তখন ওই ভুক্তির মান হচ্ছে 0।
ঠিক আছে, সেটাকে বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, একটা উদাহরণ দিই, ধরো এটা একটা 3x3 ঊর্ধ্ব ত্রিভুজাকার স্কয়ার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার বলতেই স্কয়ার বোঝাচ্ছে। ওকে, এখন আই জে এর চেয়ে যেখানে যেখানে বড়, তুমি বলো এটা কত, A11 A12 A13 A21 A31 A32 A33 A22 A23। ঠিক আছে, এখন কোথায় কোথায় আই জে এর চেয়ে বড় বলো, আই জে এর চেয়ে কোথায় কোথায় বড়? এই তো এখানে বড়, এই তো এখানে বড়, এই তো এখানে বড়। তাহলে এই এই জায়গাগুলোকে তুমি 0 করে দাও। ঠিক আছে, এটা কত ছিল, এটা A22 ছিল, এটা 0। ঠিক আছে, আর এটা হচ্ছে A22। তাহলে দেখো এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল, এই যে এইটা একটা ত্রিভুজ গঠন করছে, ঊর্ধ্ব ত্রিভুজ, উপরে একটা ত্রিভুজ গঠন করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং স্কয়ার ম্যাট্রিক্সেরই ঊর্ধ্ব ত্রিভুজাকার সম্ভব। কেন? কারণ আয়তাকার ম্যাট্রিক্সের কোনো ডিফাইন্ড ডায়াগোনাল নাই। কারণ তুমি যদি দেখো এই যে এটার কথা চিন্তা করো, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স হয়ে গেল, এর কর্ণ তুমি কোনটা ধরবা, এটা ধরবা না এটা ধরবা? ঠিক আছে না, মাঝখানে তো কোনো ভুক্তির এখানে ছাড়া পড়লো, আবার এইটা হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, বুঝতে পারছো না? ওকে, তাহলে একইভাবে আমরা চাইলে লোয়ার ট্রায়াঙ্গুলার বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স লিখতে পারি, যেখানেও সেম, বাট এখানে হবে উল্টাটা, যে যেখানে যেখানে আই এর চেয়ে বড় সেখানে সেখানে ওইটার মান হবে 0। তখন কি হবে বলো, তখন কি হবে? তখন ম্যাট্রিক্সটা হবে হচ্ছে, আবার লিখি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। এখন যেখানে যেখানে যে আই এর চেয়ে বড়, এই যে এই তিনটা, এই যে এই তিনটা জায়গা হয়ে যাবে 0। ঠিক আছে, এই তিনটা যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি লিখবো? আমরা এই তিনটা লিখবো হচ্ছে 0, এটা 0 এটা 0 এটা 0। তাহলে দেখো এই যে এটা একটা নিম্ন ত্রিভুজ গঠন করছে, সো এটা একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমরা পড়বো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্সের যে ব্যাপারটা সেটা হলো, এটা অবশ্যই একটা স্কয়ার ম্যাট্রিক্স হইতে হবে, না হলে তো কর্ণ থাকবে না। হ্যাঁ, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, কর্ণ ম্যাট্রিক্স তোমার হচ্ছে কর্ণ, তোমার হচ্ছে ট্রেস সমান কি লেখা যায়, কোন একটা ধরো 3x3 ম্যাট্রিক্সের, এটা কিন্তু অর্ডার, এটাকে বলতেছে অর্ডার। হ্যাঁ, এটা যদি 3/2 হয়, এটাও মানে আয়তাকার ম্যাট্রিক্স হলো, ওটাকে বলতে হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার, এটাকে বলছে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম। তো কোন একটা বর্গ ম্যাট্রিক্স ধরো 3/3, এটা ট্রেস সমান কিন্তু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন এইভাবে লেখা যায়, A11 প্লাস A22 প্লাস A33। ঠিক আছে, এটা ছোট হাতের। এখন তুই খেয়াল করছো কিনা, কারণ প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সব কয়টার তোমার হচ্ছে ভুক্তির সারি এবং কলাম এর যে পজিশন সেটা কিন্তু মান সমান হয়, আই জের মানগুলো সমান হয়, বুঝতে পারছো? ওকে, তো এখন কর্ণ ম্যাট্রিক্স কি বলতেছে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার এই প্রিন্সিপাল ডায়াগোনাল ব্যতীত বাকি মানগুলো অবশ্যই 0 হবে, 100% 0 হইতে হবে, তখন আমরা ওটাকে কর্ণ ম্যাট্রিক্স বলবো। তাহলে এগুলো কি হইতে হবে? ডোন্ট নো, 0 হইতে পারে, না হইতে পারে, কোনো ভ্যালু হইতে পারে, ঋণাত্মক, অমূলক, যে কোনো কিছু, জটিল সংখ্যা, যে কোনো হইতে পারে। বাট এই যে এই তিনটা, মানে এইটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আর নিম্ন ত্রিভুজের মিশ্রণ, বোঝা গেছে? তখন এটাকে আমরা বলবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এগুলা এবং এগুলা 0 হইতে হবে, এটা না, কিন্তু এটা 0 হইতে পারে, না হইতে পারে, এটাকে বলতেছি আমরা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি? স্কেলার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের এই প্রধান ডায়াগোনাল ম্যাট্রিক্স গুলা, যে ম্যাট্রিক্সের না, যে কর্ণ ম্যাট্রিক্স এর, তার মানে কি অটোমেটিকলি এগুলা, এটা যেহেতু 3/3 দিয়ে আমি বারবার উদাহরণ দেখাচ্ছি, এগুলো 0। যে কর্ণ ম্যাট্রিক্সের, অর্থাৎ এগুলো বাই ডিফল্ট 0, সেই কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালে যত ভ্যালু আছে সেগুলো সমান হইতে হবে। যদি এটা 2 হয়, মানে A11টা যদি 2 হয়, A22ও 2 হইতে হবে, A33ও 2 হইতে হবে। এটা যদি 0 হয় তাহলে এটাও 0 হইতে হবে, এটাও 0 হইতে হবে,
এটা যদি অমূলদ সংখ্যা পাই হয় তাহলে এটাও পাই হইতে হবে, এটাও পাই হইতে হবে। বোঝা গেছে কিনা? তখন ওটাকে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স। এখন তাহলে আমরা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলি? একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাকে আইডেন্টিটি বা অভেদক কেন বলা হচ্ছে? একটা ব্যাপার হলো কি যে কোনো ম্যাথমেটিক্সে যদি আমরা কোনো অপারেশন করে যদি তার পূর্বের অবস্থাটাই ফেরত আসে সেটাকে আমরা বলি আইডেন্টিটি। আইডেন্টিটি রুল মনে হয়, যেমন এর সাথে 1 গুণ করলে কিন্তু এ ফেরত আসে। তো এখানে 1 গুণ ব্যাপারটা হচ্ছে আইডেন্টিটি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের আইডেন্টিটি রুল। আবার এর সাথে 0 যোগ করলে কিন্তু এ ফেরত আসে। সো এটা হচ্ছে আইডেন্টিটি রুল। সো ম্যাট্রিক্সের এরকম একটা, এই জন্য এটার নাম আলাদা করে অভেদক বা আইডেন্টিটি বলা আছে। এছাড়া ইউনিট ম্যাট্রিক্সও বলা যায়। সেটা কি? সেটা হলো সেই স্কেলার ম্যাট্রিক্স যার প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা থেকে আগের ম্যাট্রিক্স কেমনে ফেরত আসে? যখন আমরা ম্যাট্রিক্সের গুণ করব তখন টের পাবো, এখন দেখার দরকার নেই। কিন্তু প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর সকল মান হচ্ছে 1, বাকিগুলো কি ডেফিনেটলি 0। কারণ আমি বলছি যে সকল স্কেলার ম্যাট্রিক্স, এবং স্কেলার ম্যাট্রিক্স মানেই স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, এবং সেই কর্ণ ম্যাট্রিক্সের আগামাথা সবসময় 0 হয়ে থাকে। বুঝতে পারছো? এটাকে বলছে ইউনিট ম্যাট্রিক্স। তার মানে বর্গ ম্যাট্রিক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সের একটা ব্রাঞ্চ হচ্ছে ইউনিট ম্যাট্রিক্স। এটা বোঝা গেল কিনা? ওকে, এরপরে কর্ণ ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স আরেকটা ব্রাঞ্চ আছে যেটাকে বলে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। সেটা কি? সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এই ভ্যালুগুলো 0 হবে। এতক্ষণ বলছি 1, সেগুলো 0 হবে। এটাকে আমরা বলতেছি কি? শূন্য ম্যাট্রিক্স। ওকে, এরপরে আমরা আরো দুটো ম্যাট্রিক্স পড়ি আগে। তারপর আরেকটা ম্যাট্রিক্স হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স ডেফিনেটলি স্কয়ার ম্যাট্রিক্স, ডেফিনেটলি স্কয়ার ম্যাট্রিক্স। ধরো এ বি সি ডি, একে যদি স্কয়ার করি, স্কয়ার মানে ওই ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্সকে নিজেকে গুণ দেই, দিয়ে যদি আগের ম্যাট্রিক্স ফেরত আসে তাহলে আমরা সেটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলি। অর্থাৎ এ স্কয়ার যদি এ মানটাই ফেরত আসে, ওই ম্যাট্রিক্সে ফেরত আসে, সেটাকে আমি বলবো সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্স। এটা আমি এ বি সি তে দেখালাম, মান দিয়ে দেখাইলাম না। আর হচ্ছে স্কয়ার করলে কেমনে ফেরত আসে এটা আমরা যখন গুণ শিখবো তখন টের পাবো। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ম্যাট্রিক্স আছে, স্কয়ার ম্যাট্রিক্স আছে, যাকে স্কয়ার করলে নিজের রূপটা ফেরত আসে, সেটাকে আমরা বলতেছি সমঘাতী ম্যাট্রিক্স। এরপরে বলবো শূন্যঘাতী ম্যাট্রিক্স। কারণ কোন কোন ম্যাট্রিক্স, ধরো এগেইন এ বি সি ডি, ঠিক আছে, এই ম্যাট্রিক্সকে যদি পাওয়ার n দাও, মানে n টাইমস গুণ করো, তাহলে একটা না একটা সময় ধরো যদি জিরো ফেরত আসে, তাহলে সেই n কে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, n ডেফিনেটলি কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 এরকম কোনো ভগ্নাংশ টাইপের কিছু না। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই তাহলে এই এ হচ্ছে n সূচকের হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কোনো বিশেষ স্কয়ার ম্যাট্রিক্স আছে যেটার উপরে যদি আমরা n গুণ করে দেই, সরি n টাইমস করি, মানে হচ্ছে কোন একটা ঘাত দ্বারা গুণ করি, সরি ঘাত না, কোন একটা সূচক রাখি, মানে অত টাইমস, ধরো n টাইমস হচ্ছে নিজেদের সাথে গুণ করি, কখনো জিরো আসে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সকে বলবো n সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। n সূচকের, এটা অনেক সময় পরীক্ষার হলে আসে এবং এই রিলেটেড অনেক এমসিকিউ আছে। তোমরা হয়তো সেগুলো এইচএসসি তে পড়বে না, অ্যাডমিশনে পড়বে আর কি, একটু অ্যাডভান্স লেভেলের। এইচএসসি তে টুকটাক আসে, আমরা হয়তো ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে কোন ম্যাট্রিক্স কে অভেদ ঘাতী ম্যাট্রিক্স বলা হবে,
অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি সেই ম্যাট্রিক্সে স্কোয়ার করলে ইউনিট ম্যাট্রিক্স চলে আসে। ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক্সকে যদি স্কোয়ার করলে ইউনিট ম্যাট্রিক্স মানে হচ্ছে কি এই যে 1 1 চলে আসে, তাহলে আমি সেই ম্যাট্রিক্সকে বলবো অভেদঘাতী ম্যাট্রিক্স। এখন এই আইটা কি এখানে থেকে লক্ষণীয়, এই এটা যদি 5 গুণ 5 অর্ডারের হয় তাহলে ডেফিনেটলি এই আইটাও 5 গুণ 5 অর্ডারের হবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে যে এরকম 1 1 1, এগুলো সব 0 হবে, এগুলো সব 0, শুধুমাত্র এই প্রিন্সিপাল ডায়াগোনালে সবগুলো 1 হবে। বুঝতে পারছো, মানে এইটা যে অর্ডারের হবে এটাও সেই অর্ডারের হবে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আমরা ম্যাট্রিক্সের যে প্রকারভেদ পড়ছি, আরো কিছু প্রকার আছে, সেই প্রকারগুলো আমরা সামনে পড়বো। আমাদের আরো কিছু জিনিসপাতি জানা দরকার, তারপরে আমরা হচ্ছে প্রকারে আবার চলে আসবো। সেই প্রকারে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের আলোচনা করতে হবে। তোমাদের ম্যাট্রিক্সের প্রথম লেকচার এই পর্যন্তই। ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।